আকস্মিক জোরে ধাক্কা দেওয়ায় নড়ে চড়ে ওঠে সিরাত। চোখ পিটপিট করে আশেপাশে নজর বোলায়। এই সে বাসা যেখানে মাসখানিক আগে এসেছিল সে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল, তখনই কয়েক ফোঁটা নোনা জল বেয়ে পড়ল চোখ থেকে। জুলেখা নেমে আবারও তাড়া দিতেই সেও নামে। জুলেখাকে অনুসরণ করে বাসায় ঢুকে। এই বিশাল বহুল অট্টালিকায় এসেও মায়ের কথা মনে পড়ছে ভীষণ। কি করছে একা একা তার মা? সারাদিন না খাওয়ার ফলে দুর্বল শরীর খুব কষ্টে টেনে টুনে আনলো ড্রয়িং রুমে। দামি আসবাবপত্রের ছড়াছড়ি। সে সামনের একটা সোফা পেতেই সেখানেই চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বহু কষ্টেও জোর করেও খুলে রাখা যাচ্ছে না চোখ। ক্লান্ত দেহ নিয়ে সেখানেই আটসাট হয়ে পড়ে রইল। প্রমুখ গায়ের সব কাপড় খুলে সেও বিছানায় ধপ করে গায়ে লিয়ে দেয়। আজ সারাদিন যা ধকল গেল এই ছোট্ট দেহের উপর। উফ, খিদে লাগায় সে মনে মনে তাই আমাকেও গালি দেয়। কিপটে শাশুড়ি, এক গ্লাস লেবু শরবত দিয়েই মেয়ের বিয়ে সেরে ফেললো, অথচ অন্য কেউ বিয়ে করলে লক্ষ লক্ষ টাকা খরচ হতো। সে তপ্ত শ্বাস ফেলে হাঁক ছাড়লো জুলেখাকে। জুলেখা, বাসায় কিছু রান্না করা আছে, নিয়ে আয়, খিদে পেয়েছে। জুলেখাও সেদিকে শাড়ি চেঞ্জ করেই শুয়ে আছে। রাত বেশি হয়নি, 8টা বাজবে হয়তো। কয়েকবার ডেকেও সাড়া না পেয়ে সে উদাম গায়ে বের হলো রুম থেকে। গায়ে তার শুধু ট্রাউজার, চুলগুলো পেছনে এলিয়ে রান্নাঘরে গেল। ফ্রিজ, ডাইনিং টেবিল এদিক ওদিক খুঁজেও কিচ্ছু পেল না। শেষে নিজেই রান্না করতে যায়। ভাত বসিয়ে সবজি কাটা শুরু করে। মাছ মশলা মাখিয়ে চুলায় দিতেই মনে পড়ল একটু আগে বিয়ে করা বউয়ের কথা। মুহূর্তে হাত থমকে যায়। চুলার আঁচ কমিয়ে গটগট পায়ে এদিক ওদিক খুঁজল সিরাতকে। কোথাও নেই সে। জুলেখাকে এবার রুক্ষ মেজাজে বলল, জুলেখা, রুমে কি মরার ঘুম ঘুমাস? ভাবি কোথায় তোর? ও যদি পালিয়ে যায় আজ তোকে মেরেই ফেলবো। সিরাতের গভীর ঘুম প্রমুখের চিৎকারে ভেঙে যায়। সে কপাল কুঁচকে শুয়েই রইল। জুলেখা রুম থেকে দৌড়ে এসে বলল, ভাবি পালাই গেছে? কি কন ভাইজান? আমার সাথেই বাসায় ঢুকছে। তাছাড়া বাইরে 4টা গার্ড রাখা, তাদের চোখ পাখি দিয়া পালাইব? প্রমুখ হাত ধুয়ে ফুঁসে উঠে বলে, কোথায় তাহলে? ডাক সিরাতকে, সামনে পেলে 32টা দাঁত ভেঙে দেব, অসভ্য মেয়ে। জুলেখা ভয়ে গুটিয়ে গেল। প্রমুখের চিৎকারে শুয়ে থাকতে পারল না সিরাত। এলোথেলো পায়ে উঠে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলল, ষাঁড়ের মতো নাচেছে, একটু ঘুমাতে দিন। সিরাতের বিষণ্ণ মুখের দিকে তাকায়। আপাদমস্তক দেখে কপাল কুঁচকে তেতে উঠে প্রমুখ বলে, আমি ষাঁড়? আমাকে ষাঁড় মনে হয়? তবে তবে তুই গাভী। জুলেখা তার বোকা কথায় ফিক করে হেসে ওঠে। প্রমুখ চোখ রাঙায়, দমে যায় সে। সিরাত জবাব দিল না। দাঁড়িয়ে থাকাও তার কাছে কষ্টকর। কখন ঠাস করে পড়ে যাবে বলা যায় না। প্রমুখ কয়েক মিনিট পর কিচেনে যায়। জুলেখার উদ্দেশ্যে বলে, ভাত মাছ ভাজি হয়েছে, খিদে লাগলে খেয়ে যা, নয়তো ঘুমা, অসহ্য। জুলেখা সিরাতকে ধরতেই সিরাত হাত ঝাটকা মেরে তাজি দেখিয়ে বলে, আমি পঙ্গু নই, একা চলতে পারি, ভুলেও টাচ করতে আসবেন না। জুলেখা হালকা ঢোক গিলে চেয়ারে বসে। সিরাত ঠায় দাঁড়িয়ে থাকার মাঝে প্রমুখ ভাত মাছ ভাজি করে আনে। নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ভাত বেড়েই একা একা খাওয়া শুরু করে। জুলেখা তাকালো সিরাতের দিকে। সে ঘুমে ঢুলু হয়ে দাঁড়িয়ে আছে। জুলেখা ভেবেছিল প্রমুখ বসিয়ে জোর করে খাওয়াবে, কিন্তু একা একাই খেয়ে নিচ্ছে এই লোক। সদ্য বিয়ে করা বউকে রেখেই খাচ্ছে, অথচ বিয়ে করার ভীষণ তাড়া ছিল তার। সে হঠাৎ চমকে গেলেও ঘাটল না। কয়েক মাস এ বাসায় থেকেও প্রমুখের সাথে তর্ক করার সাহস হয়নি। তবু আজ নরম স্বরে বলল, ভাবি খেয়ে নাও। সিরাত বিরক্ত হয়ে চোখ মুখ কুচকায়। সে খাবে না, দরকার হলে না খেয়ে মরে যাবে। প্রমুখ খাওয়ার মাঝে একবার তাকালো। কি মনে হতে উঠে সিরাতের বাহু ধরে এক ঝটকায় তার পাশে চেয়ারে বসায়। সামনে প্লেট বাড়িয়ে বলল, নয়তো মায়ের কথা চিরদিনের জন্য ভুলে যাও। আমার লোক সেই বাসার নিচেই আছে, কথা না শুনলে 1 সেকেন্ডও লাগবে না মেরে ফেলতে। সিরাত চমকে তাকায়। ফ্যালফ্যাল দৃষ্টিতে প্রমুখের মুখ দেখে। হৃদয়ের চাপা কান্না গলায় এসে আটকায় সিরাতের। নাক টেনে ডুকরে কেঁদে ওঠে। প্রমুর ফের ধমক দেয়, জাস্ট 5 মিনিট টাইম দিলাম, খাওয়া শেষ করে রুমে চলো, না হলে শাশুড়ি আম্মার জানাজা পড়বো কাল।
প্রমুখ ফের ধমক দেয়। সিরাত ভয়ে কেঁপে ওঠে। দুর্বল হাতে চট করে খুব কষ্ট করে এক লোকমা ভাত নিয়ে মুখে দেয়। কান্না মিশ্রিত চোখে ফুপিয়ে ওঠে। এ খাবার তার গলা দিয়ে নামছে না, তবুও বহু কষ্টে গিলল সিরাত। প্রমুখ বাঁকা হাসে। নিজের খাওয়ায় মন দেয় সে। সিরাত অল্প খেয়ে মুখ মুছে বসে রইল। জুলেখা তাড়াতাড়ি করে খেয়ে রুমে চলে যায়। প্রমুখ উঠে তৃপ্তির ঠেকুর তুলে বলল, আমার পেছন পেছন আসো। সিরাত তার পেছন পেছন রুমে যায়। চারপাশের দেয়ালে প্রমুখের ছবি টানানো। সেখানে কি স্নিগ্ধ হাসি, পরিপাটি বিছানা, দামি জিনিসপত্রে ভরপুর। হঠাৎ প্রমুখের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকাতেই তৎক্ষণাৎ গায়ে কাটা দিল সিরাতের। এই মানুষটার কত রূপ দেখবে সে। প্রমুখ ডিভানে বসে ল্যাপটপ হাতে নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, আমার ঘুমোতে দেরি হবে। এই বাসায় স্বাধীনভাবে থাকবে, কেউ তোমাকে কিছু নিয়েই জোর করবে না। তবে সিরাত, যদি পালানোর চেষ্টা করো, আমি মেরে ফেলবো তোমার মাকে। সিরাত মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। এভাবে থ্রেট দিয়ে বলছে স্বাধীনভাবে থাকো। তার মা কি করছে এখন? মা হয়তো কাঁদছে, বিছানার এক কোনায় গুটিসুটি মেরে ঘুমোয়। এই নরম তুলতুলে বালিশের থেকে তার মায়ের কোল ঢের ভালো। চোখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ, তবু টু শব্দ বের করলো না মুখ থেকে। সে ভেবেছিল এখানে আসার পর প্রমুখ জোর জবরদস্তি করবে, অত্যাচার করবে। সেসবের কিছু না হয় সে অবাকই হলো। নিশ্চুপে কেঁদে বেভরে ঘুমায়। প্রমুখ হাতের সব কাজ শেষ করতে করতে রাত 2টো বেজে যায়। সাধারণত ভুট্টোর সুইসাইড করার কারণ খুঁজছিল সে। ল্যাপটপ রেখে ঘাড়ে হাত বোলায়। সারাদিনের ক্লান্তিতে শরীর ম্যাজম্যাজ করছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। রুমের লাইট অফ করে এগিয়ে যায় বিছানায়। সেই কাপড়ে কাচুমাচু করে ঘুমিয়ে আছে সিরাত। প্রমুখ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অনেকক্ষণ। চুল, কপাল, গাল, তারপর ঠোঁটের দিকে তাকায়। সারা মুখ ফ্যাকাশে হয়ে আছে। প্রমুখের চোখ আটকে যায় ওড়না ছাড়া খালি গলায়। মুহূর্তে কপাল কুঁচকে গেল তার। কি মনে হতে এগিয়ে গেল ড্রয়ারের কাছে। সেখান থেকে হাতাহাতি করে খুঁজে বের করে কাঙ্ক্ষিত জিনিস। তৎক্ষণাৎ অধরে হাসি দেখা মিলে। সে হাতের মুঠোয় নিয়ে সিরাতের কাছে যায়। একদম তার নিকটে ঝুঁকে গলায় পরিয়ে দিল তার মা আর মেয়ের ছবিযুক্ত লকেটটা। ঘুমের ঘোরে গলায় কারো ঠান্ডা হাতের স্পর্শে নড়ে চড়ে মুখ কালো করলো। অমনি প্রমুখ ঠোঁট কামড়ে হাসে। সিরাতের মুখের উপর পড়ে থাকা চুল কানে গুজে দিয়ে সরে আসে। তার বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে ভাবল, সারা জীবন মেয়ে নিয়ে জেগে থাকলাম এই বিছানায়, রাতভর তাদের মাঝে ডুব দিলাম। সেখানে আজ আমাকে মেয়ের পাশে ঘুমাতে হচ্ছে। এই দিনও দেখতে হলো। এত অধপতন হলো তোর প্রমুখ চৌধুরী। নিত্যদিন এ সময় মেয়েরা আমাকে সামলাতে হিমশিম খায়, বরং আজ একটি মেয়ে বিছানাতেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সকাল সকাল ফোনের তীব্র রিংটোনে কাঁচা ঘুম ভেঙে যায় প্রমুখের। বিছানার একদম কর্নারে এসে চেপে ঘুমিয়েছে সে। ঘুমানোর আগে মনে মনে বারবার চেয়েছে সিরাতের গায়ে স্পর্শ যেন না লাগে। মেয়েটি এক বিছানায় কমফোর্ট ফিল করুক, যথেষ্ট স্বাধীনতা দিবে সে। ফোন কল অবরত বাজার ফলে বিরক্তিভাব সারা মুখে ছড়িয়ে পড়ে তার। কপালে ভাঁজ স্পষ্ট ফুটে উঠলেও তার এই মুহূর্তে ইচ্ছে করছে না চোখ খুলে তাকাতে। দুবার রিং হয়ে কল কেটে যায়। প্রমুখ নড়ে চড়ে পাশের কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেল তখনই। সারা রুম আবছা অন্ধকার। জানলার সফেদ পর্দা ভেদ করে এখনো সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। সকাল 7টা 25। ঘুম একটু গাঢ় হতেই আবারও ফোন বেজে ওঠে। এবার প্রমুখের চোয়াল শক্ত হয়ে যায়। বিছানা হাতিয়ে বালিশের নিচ থেকে ফোন তুলেই দেখল অফিসারের কল। সে ভ্রু কিঞ্চিত করে সময় নিয়ে ফোন রিসিভ করতেই অফিসার বলল, প্রমুখ চৌধুরী, আমি কি সকাল সকাল বিরক্ত করলাম? প্রমুখ চোখ কচলে সামনে তাকিয়ে দেখে সিরাত অন্য পাশ হয়ে ঘুমোচ্ছে। মুহূর্তেই কপাল কুঁচকে যায় তার। এই মেয়েকে তার বিছানায় কি করছে? কৌতূহল নিয়ে একদম তার নিকটে ঝুঁকে পর্যবেক্ষণ করলো। ব্যাঘরে ঘন ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের। এখনো গভীর ঘুমে আচ্ছন্ন সে। দুহাত ভাঁজ করে মাথার নিচে দেওয়া, চুলগুলো এলোমেলো হয়ে মুখের চারপাশে লেপ্টে আছে। ঘন পল্লব আখিতে শুধুই মায়া। প্রমুখ নিজের অজান্তে হাত বাড়ালো তার দিকে। গলার পাশে চুলগুলো গুজে পেছনে ঠেলে দেয়।
সিরাত হাত নড়ে চড়ে কপাল কুঁচকায়। প্রমুখ হাঁসফাঁস করছে, কেমন অস্থির লাগছে। এ তো তার জোর করে বিয়ে করাবো। অফিসার তার কোনো রেসপন্স না পেয়ে উঁচু গলায় বলল, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো প্রমুখ চৌধুরী। প্রমুখের হুঁশ ফিরতেই চোখ বড় বড় করে সিরাতের নিকট থেকে সরে আসে। তাড়াহুড়ো করে বারান্দার থাই গ্লাস খুলে ভেতরে গিয়ে উত্তর দিল, জি বলুন। অবশেষে কথা বললেন। আমি ভাবলাম কি হলো, আবার কথা বলছেন না। ঘুমিয়েছিলাম। এত সকালে কি মনে করে? কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, লাশের পোস্টমর্টম রিপোর্ট আমার হাতে আছে। প্রমুখ বাইরের আকাশের দিকে তাকায়। চারপাশে সূর্যের আলোয় চারপাশ চিকচিক করছে। সে অস্থির হয়ে বলে, এটা খুন, তাই না? অফিসার দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারি না প্রমুখ। শুনুন, রিপোর্ট অনুযায়ী এটা সুইসাইড। তার গায়ে কোনো চিহ্ন বা ছাপ পাওয়া যায়নি। সে নিজ ইচ্ছায় সুইসাইড করেছে। প্রমুখ বাম হাত থেকে ডান হাতে ফোন ধরল। কঠিন চোখে মাথার চুল টেনে জবাব দেয়, আচ্ছা অফিসার, ধন্যবাদ। লাশ দাফন করে দিন। অফিসার কল কেটে দিতেই সে বারান্দার সোফায় ধপ করে বসে। মাথা ঘুরলো অনেক প্রশ্ন। ভুট্টো কেন সুইসাইড করবে? সে মাথা চেপে ধরে উঠে আবারও শুয়ে পড়ে। মাথা ব্যথা বাড়ছে তার। কবিরকে কল করলো 3 বার, রিং হচ্ছে, ধরছে না। মাথায় আগুন ধরে যায়। দরকারের সময় খুঁজে পাওয়া যায় না এই আহাম্মককে। কি করছে, ফোন ধরছে না কেন? রেগে আবারও দাঁতে দাঁত চেপে কল করলো। এবার কবির ফোন রিসিভ করেই বলল, কোন শুয়োরের বাচ্চা সকাল সকাল কল করছিস? বাসায় কি বউ নেই? জানিস না বিবাহিত পুরুষরা রাত জেগে বউকে ভালোবাসে? এ সময় আমরা খুবই ঘুমে ব্যস্ত। শালার মাত্রই ঘুমিয়েছি, সেই কাঁচা ঘুমের 12টা বাজিয়ে দিলি। শালা তোর কপালে বউয়ের আদর জুটবে না, বউয়ের ঝাড়ি খাবি। কাছে টানলে খ্যাক খ্যাক করবে তোর বউ। সারা জীবন অনাহারে ভুগবি তুই। কবিরের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে যায়। রাগে সারা শরীর হিড়হিড় করছে। ইচ্ছে করছে কবিরের ঠোঁট কেটে ভুনা করে খেতে। হাত মুষ্টিবদ্ধ করে উচ্চস্বরে ধমকে ওঠে, কবির, শুয়োরের বাচ্চা, আমি তোকে খুন করব আজ। প্রমুখের হুঙ্কারে কবির ঘুমের মাঝেই চমকে ওঠে। এ কাকে কি বলল সে? রাগে ঘুম মুখে যা ইচ্ছে তাই বলে দিল। যার সাথে তর্ক করতে গলা শুকায় আজ গালি পর্যন্ত দিয়েছে। ঘুমের ঘোরে ফোন নম্বর চাকি করেনি। ভয়ে গলা শুকিয়ে এলো। ঘুম ছুটে পালিয়ে যায় অজানা দেশে। কাপা দেহের উপর থেকে তার বউয়ের হাত এক ঝটকায় ফেলে ধরফর করে উঠে বসে। কান থেকে ফোন নামিয়ে দেখলো প্রমুখের নম্বর। তার ভয়ের হৃদস্পন্দন অবরত ছুটতেই শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, স্যার আপনি? সরি স্যার, মাফ করে দিন। এত সকালে কখনো কল করেন না, তাই বুঝতে পারিনি। আপনি তো 12টার আগে উঠেন না। আপনার পায়ে পড়ি, আর ভুল হবে না আমার। এসব কখনো সজ্ঞানে বলিনি। অজ্ঞাত ব্যক্তি মনে করে মাফ করুন। জানেনই তো ঘুমিয়ে পাপ করা মরে যাওয়ার সমান। আমি আজীবন আপনার দাস হয়ে থাকব। কাল রাতে আপনার বাসর রাত গেল, তাই কশ্চিনকালেও ভাবিনি এত সকালে ঘুম ভাঙবে। এতটুকু বলেই থামলো সে। অতঃপর নরম গলায় প্রশ্ন করলো, আচ্ছা স্যার, এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, এটাই হবে। আমাদের স্যার বাসর রাতে রেকর্ড না করলে তার মানসম্মান থাকবে? বাহ স্যার বাহ। সে খুব গর্বের সঙ্গে কথাগুলো বলল। প্রমুখ হাতের ফোন শক্ত করে ধরে। রাগে ফুঁসছে সে। কবির এবার লজ্জা মুখে বলল, ম্যাম ঠিক আছে। সারা রাত ছোট দেহের উপর যা গেল, সেই একমাত্র আপনার ধকল সামলাতে পারবে। আপনি কি মেডিসিনের জন্য কল করেছেন স্যার? আচ্ছা, আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমি মেডিসিন নিয়ে আসছি। কোনো সমস্যা নেই। এই টাকা দিতে হবে না, আমার তরফ থেকে বিয়ের ছোট্ট একটা গিফট। প্রমুখের দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে পারছে না কবিরের মাথা আলাদা করে দিতে। সে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপলো। আজ সামনে পেলে গুলি করে দিবে। খুব সাহস বেড়েছে না? সে রাগে হুঙ্কার ছেড়ে বলল, সিরাতকে নিয়ে ভাবতে হবে না, তোর ম্যাম স্ট্রং, মেডিসিন লাগে না। কিন্তু এবার তোকে মেডিসিন লাগানোর ব্যবস্থা করছি কবির। কটমট করে কথাটা বলেই থামলো প্রমুখ। এরপর শক্ত গলায় বলল, তুই বাসায় আসবি 5 মিনিটের মধ্যে, নয়তো আমি তোর বাসায় গিয়ে খুন করব।
বুকে আদর করার শখ ঘুঁচিয়ে দেব কবির।